নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ইরানকে ঘিরে নতুন করে কড়া বার্তা দিলেন ট্রাম্প। তিনি জানান, একটি বড় নৌবহর ইরানের দিকে এগোচ্ছে। শেখ হাসিনার রাজনৈতিক ইনিংস কি শেষ? মুজিব কন্যা কি আর ফিরবেন না নিজের দেশে? ইরানকে ঘিরে নতুন করে কড়া বার্তা দিলেন ট্রাম্প। তিনি জানান, একটি বড় নৌবহর ইরানের দিকেই এগোচ্ছে। যদিও একই সঙ্গে স্পষ্ট করেছেন, তার আশা এই সামরিক শক্তি যেন ব্যবহার করতে না হয়। ইরানকে ঘিরে নতুন করে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি জানান, একটি বড় নৌবহর ইরানের দিকেই এগোচ্ছে। যদিও একই সঙ্গে স্পষ্ট করেছেন, তার আশা এই সামরিক শক্তি যেন ব্যবহার করতে না হয়। আরব দুনিয়ায় টানটান উত্তেজনার আবহে ওয়াশিংটন এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনার খোলা রাখছে। গত কয়েক মাস ধরে ইরানে চলা বিক্ষোভ ও দমনপীড়নের প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের নজর সেদিকেই। ট্রাম্প বলেন, ওইদিকে আমাদের বড় নৌবহর এগোচ্ছে, কি হয় দেখা যাক। আমরা খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমি চাই না কিছু ঘটুক। সাম্প্রতিক অস্থিরতার সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তবে সাম্প্রতিক দিনে তার সুর কিছুটা নরম হয়েছে, কারণ বিক্ষোভ কমেছে বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প আরও দাবি করেছেন, মার্কিন চাপের জেরেই ইরান কয়েকশো বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে। তার কথায়, বৃহস্পতিবার আমি 837 জনের ফাঁসি রুখেছি। ওরা সবাই মারা যেতে পারত, প্রত্যেককেই ফাঁসিতে ঝোলানো হতো। এই সম্ভাব্য মৃত্যুদণ্ডকে তিনি 1000 বছর আগের বর্বরতা বলে বর্ণনা করেন। ট্রাম্পের দাবি, যাদের ফাঁসি দেওয়ার কথা ছিল তাদের বেশিরভাগই তরুণ। তিনি বলেন, আমি বলেছিলাম, যদি ওদের ফাঁসি দাও তাহলে এমন আঘাত করা হবে যা তোমরা আগে কখনো দেখোনি। তোমাদের পারমাণবিক কর্মসূচিতে যা করেছি তার তুলনায় সেটা কিছুই নয়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মাত্র 1 ঘণ্টা আগে তা বাতিল করা হয়। ওরা শুধু স্থগিত করেনি, বাতিল করেছে। এটাই ভালো লক্ষণ, যোগ করেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে মার্কিন আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সহ আরও সামরিক শক্তি আরব দুনিয়ায় পৌঁছবে। গত সপ্তাহ থেকেই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজ, ফাইটার জেট এবং ডেস্ট্রয়ার সহ মার্কিন নৌবহর সরে আসতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিনকোল্ন। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বুধবার দাভোসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চান না নতুন করে মার্কিন সামরিক পদক্ষেপ নিতে হোক। তবে ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে আমেরিকা চুপ করে থাকবে না। তার সাফ কথা, ওরা পারমাণবিক কর্মসূচি শুরু করলে আবারও আগের মতোই ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি গত অন্তত 7 মাস ধরে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করতে পারেনি। নিয়ম অনুযায়ী মাসিক পরিদর্শনের কথা থাকলেও তা হয়নি। ডিসেম্বরের শেষ দিকে আর্থিক সংকট ঘিরে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই বিক্ষোভ দমনে ভয়াবহ কড়াকড়ি চালানো হয়েছে। মার্কিন ভিত্তিক মানবাধিকার এক সংস্থার তথ্য অনুযায়ী এই অশান্তির সঙ্গে যুক্ত মৃত্যু ইতিমধ্যেই 4500 ছাড়িয়েছে, যার মধ্যে হাজার হাজার বিক্ষোভকারী রয়েছে। আরও বহু ঘটনার তদন্ত চলছে। ইরানি প্রশাসনও স্বীকার করেছে, মৃতের সংখ্যা 5000-এর বেশি, যার মধ্যে কয়েকশো নিরাপত্তা কর্মীও রয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। গাজার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোর্ড অফ পিস গঠন করেছেন তার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোর্ড অব পিস গঠন করেছেন তার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে এই বোর্ডের সূচনা হলেও এতে যোগ দেয়নি ভারত। শুধু ভারতই নয়, আমেরিকা ছাড়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য বা G7 গোষ্ঠীর কোনো দেশও এখনও ওই বোর্ডে নাম লেখায়নি। ট্রাম্প গত সপ্তাহে প্রায় 60টি দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেও বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভারত। কূটনৈতিক সূত্রের খবর, ভারতীয় পক্ষ অনুষ্ঠানের দিকে নজর রেখেছিল, কিন্তু ডাভোসে কোনো সরকারি প্রতিনিধি পাঠানো হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে বোর্ডের কাঠামো ও দীর্ঘমেয়াদী ভূমিকা নিয়ে দিল্লির একাধিক উদ্বেগ রয়েছে। বোর্ডের ঘোষিত সনদে গাজার নাম সরাসরি উল্লেখ না থাকায় বিতর্ক আরও বেড়েছে। সেখানে বলা হয়েছে, সংঘাতপ্রবণ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতাবস্থা প্রতিষ্ঠাই এই বোর্ডের লক্ষ্য। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, গাজা ছাড়াও ভবিষ্যতে এই বোর্ড বিশ্বের অন্যতম সংকটপূর্ণ অঞ্চলের হস্তক্ষেপ করতে পারে। তার কথায়, গাজায় সাফল্য পেলে আমরা আরও অনেক জায়গায় কাজ করতে পারব। একবার বোর্ড পুরোপুরি তৈরি হয়ে গেলে আমরা প্রায় যা চাই তাই করতে পারব। এই মন্তব্যই নতুন করে প্রশ্ন তুলেছে, রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা কি এতে খর্ব হবে? যদিও ট্রাম্প বলেছেন, বোর্ড প্রয়োজনে রাষ্ট্রসংঘের সঙ্গে কাজ করতে পারে, তবে তিনি স্পষ্ট করে দেন, তার দাবি অনুযায়ী 9টি যুদ্ধে বন্ধে রাষ্ট্রসংঘের কোনো ভূমিকা ছিল না। এর মধ্যে ভারত পাকিস্তান সংঘাতের কথা উল্লেখ করেছেন তিনি। বোর্ড গঠনের নথিতে সই করেছে 11টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, যার মধ্যে রয়েছে পাকিস্তান, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, হাঙ্গেরি ও উজবেকিস্তান। আরও 8টি দেশ উচ্চপদস্থ প্রতিনিধি পাঠিয়েছে। পাকিস্তানের উপস্থিতি নিয়েও ভারতের অন্তর্মহলে অস্বস্তি রয়েছে বলে সূত্রের খবর। ডাভোসে শাহবাজ শরীফের পাশাপাশি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের উপস্থিতিও আলোচনায় এসেছে। ভারতের আশঙ্কা, এই বোর্ড একদিকে রাষ্ট্রসংঘের কাঠামোকে দুর্বল করতে পারে, অন্যদিকে ট্রাম্প আজীবন চেয়ারম্যান থাকলে এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। এর মধ্যেই গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা জোরদার করতে আগামী 30 থেকে 31শে জানুয়ারি দিল্লিতে আরব লীগভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছে ভারত। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই সমস্ত আলোচনার পরই বোর্ড অব পিস নিয়ে ভারতের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য চুক্তি না হওয়া এবং পরবর্তীকালে শুল্ক বাণের জেরে দুদেশের সম্পর্কে ভাটা পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি না হওয়া এবং পরবর্তীকালে শুল্ক বাণের জেরে দু দেশের সম্পর্কে ভাটা পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথায়, মোদী একজন দারুণ নেতা। একই সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, মোদীর সঙ্গে আমার সম্পর্ক সুমধুর, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। মোদী দারুণ একজন নেতা। শীঘ্রই আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে চলেছি। বলে রাখা ভালো, এর আগেও একাধিকবার মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ট্রাম্প। কিন্তু বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন, কারণ ইতিমধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী 25 তারিখ ভারত সফরে আসবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। তাই ওয়াকিবহল মহলের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হওয়ার আগেই নিজের দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চাইছেন ট্রাম্প। প্রসঙ্গত, মার্কিন কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। উল্লেখ্য, ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও এই 3টি ক্ষেত্রে বাজার খোলেনি ভারত। তার কারণ, এই 3 ক্ষেত্রে ভারত নিজের বাজার খুলে দিলে প্রবল সমস্যায় পড়বেন দেশের কৃষকরা। যেহেতু আমেরিকার এই প্রস্তাবে ভারত রাজি নয়, তাই বাণিজ্য চুক্তি বিষ বাও চলে। তবে ট্রাম্পের নয়া বার্তায় ফের আশার আলো দেখছেন অনেকে।
উল্লেখ্য, গত বছর ভারতীয় পণ্যে প্রথম 25% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আরও 25% শুল্ক এবং জরিমানা আরোপ করা হয়। ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনে বলেই চড়া হারে শুল্ক চাপানো হয়েছে। তারপর থেকেই ভারত এবং আমেরিকার সম্পর্কের অবনতি হয়। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন, কেরিয়ার গড়ার স্বপ্ন দেখা ভারতীয় পড়ুয়ারা দুঃসময়ের মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্পের জমানাতেই এমন পরিস্থিতি। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়ার ভর্তি বা এনরোলমেন্ট প্রায় 75% কমেছে। মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন, কেরিয়ার গড়ার স্বপ্ন দেখে ভারতীয় পড়ুয়ারা দুঃসময়ের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্পের জামানায়। মার্কিন প্রেসিডেন্টের পদে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রথম বছরেই হাজার হাজার ভারতীয় পড়ুয়ার স্বপ্নে ধাক্কা খেতে বসেছে। সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়ার ভর্তি বা এনরোলমেন্ট প্রায় 75% কমেছে। গত কয়েক দশকে ভর্তির হার এতটা হ্রাস পায়নি কখনো। শিক্ষা সংক্রান্ত পরামর্শদাতা কনসালটেন্ট সংস্থার নেপথ্যে নানা কারণ দেখছে, যেমন ভিসা আবেদন আগের তুলনায় বেশি খারিজ হয়েছে, ইন্টারভিউয়ের স্লট একেবারেই না পাওয়া, আবেদনকারী পড়ুয়াদের হতাশ, উদ্বেগ ক্রমশ বেড়ে যাচ্ছে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তি ভরা মরশুম থাকে, কিন্তু এবার ভারতীয় পড়ুয়াদের নথিভুক্তকরণ এই সময়কালের মধ্যে প্রায় 70% হ্রাস পেয়েছে। এমনই এক পরামর্শদাতা সংস্থা i20 ফেভারের এক কর্মকর্তা জানিয়েছেন, অনেক ছাত্র সময় মতো ভিসা ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে মার্কিন প্রতিষ্ঠানে ভর্তির প্ল্যান স্থগিত রেখেছে বা বাতিলও করেছেন। যারা ইতিমধ্যে যেতে পেরেছেন তাদের কাগজপত্র 2025-এর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। তিনি আরও জানিয়েছেন, ভিসার আবেদনপত্র স্ক্রুটিনিতে আরও কড়াকড়ি হয়েছে, ইন্টারভিউয়ের স্লট কমেছে, যাতে সেরা সেরা মার্কিন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করা পিছিয়ে এসেছে দারুণ ফল করা ছাত্রছাত্রীরা। এই কর্তা আরও জানিয়েছে, ভিসার আবেদন বাতিলের ভয় এতটাই তীব্র যে অনেক পড়ুয়া এখন স্রেফ অপেক্ষা করাই শ্রেয় বলে মনে করছে। বলতে গেলে কড়াকড়ি এতটাই বেশি যে ভিসার আবেদনে সিলমোহর দেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের সমাজ মাধ্যমের পোস্ট, ক্রিয়াকলাপ যাচাই করা হচ্ছে, আর যারা আমেরিকায় পড়াশোনা করছে তারা অনিশ্চয়তায় ভুগছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক এখনো স্মৃতিতে গেঁথে রয়েছে। সেই আতঙ্কই আবার উস্কে দিয়ে নিগাতায় পরমাণু চুক্তি চালু করল জাপান সরকার। সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নিগাতার স্থানীয় বাসিন্দারা। ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক এখনো স্মৃতিতে গেঁথে রয়েছে। এখনো 14 বছরের আগের সেই ঘটনায় ভূত তাড়া করে বেড়ায় বহু জাপানবাসীকে। সেই আতঙ্কই আবার উস্কে দিয়ে নিগাতার পরমাণু একটি চুল্লি চালু করল জাপান সরকার। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় চুল্লিটি চালু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নিগাতার স্থানীয় বাসিন্দাদের। 2011 সালের মার্চ মাস জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে তৈরি হওয়া ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় 3টি পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়েছিল তেজস্ক্রিয় কণা। চেরনোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনায় সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়। ওই ঘটনার পরই সবকটি অর্থাৎ 54টি পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে বেশ কয়েকটি চুল্লি চালু করা হয়। এবার চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি। মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী পদে এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সানায়া তাকাইচি। তারপরেই এই পরমাণু চুল্লিটি চালু করতে অনুমোদন দিয়েছে নিগাতার স্থানীয় প্রশাসন, যদিও এই সিদ্ধান্তে সমর্থন নেই স্থানীয়দের। তাদের অভিযোগ, নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো না করেই চুল্লিটি চালু করা হচ্ছে। এর ফলে যে কোনো সময়ই বড় সড় বিপর্যয় ঘটতে পারে। সেখানকার এক স্থানীয় বাসিন্দা বলছেন, পরমাণু চুল্লিতে বিপর্যয় হলে যে কি ঘটতে পারে তা আমি নিজের চোখে দেখেছি, তাই আমি মোটেই চাই না এখানে আর পরমাণু চুল্লি চালু হোক।
ওই স্থানীয় বাসিন্দা জানান, আকায়ো ফুকুশিমার বাসিন্দা ছিলেন তিনি। বিপর্যয় ঘটনার পর সপরিবারে নিগাতায় চলে গিয়েছিলেন। এবার সেখানেও পরমাণু চুল্লি চালু হতে চলেছে। তিনি বলেন, ফুকুশিমার ঘটনার পর থেকেই নানা রকমের মানসিক সমস্যায় ভুগেছি। ফুকুশিমার ভূত এখনও তাড়া করে বেড়ায় স্থানীয় বাসিন্দাদের। গত অক্টোবরে নিগাতায় একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তাতে দেখা গিয়েছে, নিগাতায় অন্তত 60% মানুষ চান না সেখানে পরমাণু চুল্লি চালু হোক। শুধু তাই নয়, প্রায় 70% বাসিন্দা জানিয়েছে পরমাণু চুল্লিটি নতুন করে চালু করার দায়িত্বে যে সংস্থার হাতে পড়েছে, সেই টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি কাজের প্রতি তাদের কোনো আস্থাও নেই। যদিও টেপকোর বক্তব্য, তারা ফুকুশিমার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এবার সব দিক খতিয়ে দেখে সমস্ত যন্ত্রপাতির আধুনিকীকরণ ঘটিয়েই পরমাণু চুল্লিটি আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি বিবৃতি দিয়েছে, সুনামির প্রভাব ঠেকাতে নতুন করে সমুদ্র প্রাচীর বসানো হয়েছে। পরমাণু কেন্দ্রে যাতে কোনোভাবে জল প্রবেশ করতে না পারে তার মাথায় লাগানো হয়েছে আধুনিক দরজা। পাশাপাশি কোনো পরিস্থিতিতেই যাতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে না পারে তার জন্য পরমাণু কেন্দ্রের ছাঁকনি ব্যবস্থা উন্নত করা হয়েছে। কাশিওজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মোট 7টি চুল্লি রয়েছে। তার মধ্যে আপাতত একটি চুল্লি চালু করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আগামী বছর 20 জানুয়ারি তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর অক্টোবর মাসেই ওই চুল্লির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে পরিদর্শনে গিয়েছিল টেপকোর প্রতিনিধি দল। তারপরেই চুল্লিটি পুনরায় চালু করতে সবুজ সংকেত দিয়েছে ওই সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। শেখ হাসিনার রাজনৈতিক ইনিংস কি শেষ? অন্তরালে থেকে রাজনৈতিক অবসরে চলে যাবেন বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুজিব কন্যা, কি আর ফিরবেন না নিজ দেশে? শেখ হাসিনার রাজনৈতিক ইনিংস কি শেষ? অন্তরালে থেকেই রাজনৈতিক অবসরে চলে যাবেন বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুজিব কন্যা, কি আর ফিরবেন না নিজের দেশে? সেই সম্ভাবনা উস্কে দিলেন খোদ তার পুত্র সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্র এক প্রকার স্পষ্ট করে দিলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবার অবসরের পরিকল্পনা করছেন। হাসিনার পুত্র জয় আমেরিকায় থাকেন। সেখান থেকেই এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরলেও হাসিনার প্রত্যাবর্তনের তেমন সম্ভাবনা নেই। জয়ের কথায়, আমার মায়ের বয়স হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার শেষ টার্ম ছিল, তিনি অবসর নিতে চেয়েছিলেন। তাহলে কি হাসিনার অবসরের ইঙ্গিত দিচ্ছেন জয়? সঞ্চালক প্রশ্ন করেন, এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? জবাবে জয় রাগঢাক না করেই বলেন, সম্ভবত তাই। 2024 সালের অগাস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। হাসিনার কথায়, আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি। আমার জন্য লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে এই শঙ্কা থেকেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে। তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর। হাসিনা বলেন, বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি, আমি বাংলাদেশেরই সেবা করেছি। সেদিন হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ শোনালেও জয়ের কথায় উল্টো সুর। আমেরিকায় বসে তিনি এক প্রকার বুঝিয়ে দিলেন, হাসিনা আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না কোনো পরিস্থিতিতেই। তবে জয় বলেছেন, হাসিনা যদি বাংলাদেশে নাও ফেরেন, আওয়ামী লীগ ফিরবেই। তার কথায়, আওয়ামী লীগ কোথাও যাবে না, আমাদের 40 থেকে 50% ভোট আছে। আপনি কি মনে করেন 40 থেকে 50% মানুষ হঠাৎ সমর্থন দেওয়া বন্ধ করে দেবে? দেশের 17 কোটি মানুষের মধ্যে 6 থেকে 7 কোটি ভোটার আওয়ামী লীগের, তারা কি হঠাৎ সমর্থন বন্ধ করে দেবে? কিন্তু হাসিনাহীন আওয়ামী লীগ কি আদৌ সম্ভব? জয়ের উত্তর, এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো দল। 70 বছর হয়ে গিয়েছে, মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া দল চলবে, কেউ চিরকাল থাকে না। সেক্ষেত্রে হাসিনার বিকল্প নেতা কে হবেন? বাংলাদেশেরই আর এক প্রসিদ্ধ রাজনৈতিক পরিবারের ছেলে তারেক রহমান 17 বছর প্রবাসে থাকার পর দেশে প্রত্যাবর্তন করে দলের হাল ধরেছেন। সুষ্ঠুভাবে সে দেশে ভোট হলে তারেকের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার সম্ভাবনাও রয়েছে প্রবল।
জয় নিজেও কি তারেকের থেকে অনুপ্রেরণা নিচ্ছেন? আগামী দিনে আওয়ামী লীগের হাল কি তিনি নিজেই ধরতে চান? সেই উত্তর অবশ্য সময়ের গর্ভে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।